বিরতির পর ফিরে আসি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণের মতামতের বিপরীতে কোনো চুক্তি স্বাক্ষরেই বাংলাদেশ এবং ভারতের জন্য মঙ্গলজনক হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, ভারতের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে মনমোহনের এই সফরে বাংলাদেশকে অবশ্যই সফল হতে হবে। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে ভারতের সাথে অভিন্ন কিছু সমস্যা ছাড়াও গুরুত্ব পাচ্ছে ট্রানজিট সহ উভয় দেশের মধ্যে পণ্য আমদানি এবং রপ্তানির বিষয়টি। এর মধ্যে ট্রানজিটের আওতায় সড়ক ব্যবস্থায় বাংলাদেশের 12টি রুট দিয়ে চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছে ভারত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত না করে ভারতের সাথে ট্রানজিট চুক্তি প্রত্যাশা অনুযায়ী সুফল পাবে না বাংলাদেশ। দুই দেশের নাগরিকের যথেষ্ট সে থাকে কোন দিকে রাজনীতি যাবে কি না যাবে। তো সেই হিসাবে একটা চুক্তি হলো, সেই চুক্তি যদি দেখা যায় না একটা দেশেরই লাভ হলো আর একটা দেশের কোনো লাভ হয়নি, তাহলে তো এটা পলিটিক্যালি একেবারে সুইসাইডাল বিষয় হয়ে যাবে। অপরদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, মনমোহন সিংয়ের এই সফরে অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি বাণিজ্য বৈষম্য দূর করাই হবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া আউটসোর্স করছে এবং তাদেরকে করতেই হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি কোয়ান্টিটি রেস্ট্রিকশন এবং টেরিফ ব্যারিয়ার না থাকে, তাহলে পোশাক শিল্পে উইদিন নেক্সট 5 ইয়ার্স আমরা অলমোস্ট $2 বিলিয়ন একটা এক্সপোর্ট করার সুযোগ আছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের আগে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আনার পরামর্শ দিয়েছেন এই দুই বিশিষ্ট নাগরিক। এছাড়া পূর্বে চুক্তি বাস্তবায়নে ভারতের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নেওয়ার কথাও বলছেন তারা। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। নানা আয়োজনে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালে জাতীয় ঐক্যের প্রতীকরূপে বাংলাদেশি জাতীয়তাবাদীর সন্নিবেশিত কেন্দ্র হিসেবে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়। জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন নিয়ে বিএনপির বীজ বপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহু চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ৩৩ বছর পূর্ণ করে পা রাখল ৩৪ বছরে। দেখতে দেখতে বাংলাদেশের রাজনীতিতে দলটি পার করল প্রতিষ্ঠার ৩৩ বছর। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শন উপস্থাপন করেন। জাতীয় ঐক্যের প্রতীকরূপে বিএনপি নামের দলটি গঠন করে ঘোষণা করা হয় ১৯ দফা কর্মসূচি। এই ১৯ দফাই ছিল মূলত উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির একটি কর্মসূচি। ১৯ দফা কর্মসূচির আওতায় দেশের মানুষকে অনুপ্রাণিত করে দারিদ্রতা দূর, দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে গড়ে তোলা এবং শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পতিত জমিতে আবাদসহ খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করে জমিতে সেচের সুবিধা সম্প্রসারিত হয়। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দলটি জনগণের ভোটে ৪ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১ বার এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩ বার। বিএনপি প্রতিষ্ঠার পেছনে লক্ষ্য ছিল জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো। কিন্তু ১৯৭৮ সালে দল প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৩ বছরে সবচেয়ে বেশি ক্ষমতায় থাকলেও বিভিন্ন সময়ে দল ভাঙার নানা অপচেষ্টা মোকাবেলা করতে হয়েছে দলটির। প্রতিষ্ঠার পর থেকে দলটি বেশ কিছু বড় ধরনের সংকট মোকাবেলা করে আসছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশি বিদেশি চক্রান্তে দেশকে রাজনীতি শূন্য করার ধারাবাহিকতায় নির্যাতনের স্টিম রোলার চালানো হয় দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। এদিকে দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সাথে ট্রানজিট চুক্তি বাংলাদেশের জন্য আত্মঘাতী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ব্যবসায়ীরা। তারা বলেছেন, নৌ এবং সড়ক পথের বেহাল দশা নিয়ে ট্রানজিট চুক্তি বিনা শর্তে ভারতের দাদাগিরি মেনে নেওয়ার শামিল। তাই কোনো প্রকার চুক্তির আগে ভারতের কাছ থেকে নিজেদের প্রাপ্য আদায় করে নেওয়াই হবে বাংলাদেশের জন্য বুদ্ধিমত্তার পরিচয়। ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত সমস্যা, বাণিজ্য বৈষম্য সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে যখন চলছে শীতল সম্পর্ক, ঠিক তখনই বাংলাদেশ সফরে আসছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতীয় প্রধানমন্ত্রী সফরে এসব অমীমাংসিত বিষয় গুরুত্ব না পেলেও জোর আলোচনা চলছে বাংলাদেশের বুক চিরে ট্রানজিট দেওয়া নিয়ে।
তবে রাজনৈতিক বিশ্লেষক এবং ব্যবসায়ী নেতারা বলছেন, নিজেদের পাওনা বুঝে নেওয়ার আগে ভারতের সাথে ট্রানজিট চুক্তি করা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। 3 বিঘা করিডোর এখন পর্যন্ত মীমাংসা হয়নি। এই বাণিজ্য ভারসাম্য, যেটা আমরা ভারত থেকে যেভাবে আমরা আমদানি করি প্রতিটা জিনিস, আমরা সেই তুলনায় ভারত কিন্তু তারা নিচ্ছে না আমাদের। ভারতের উচিত হবে আমাদেরকে সহযোগিতা করা। আমরা যতটা এগিয়ে যাব ভারতের পক্ষেই আসবে, কিন্তু সেটা না করে তারা দেখা যায় ছোটখাটো জিনিস নিয়ে তারা সেখানে চাপ দেয়। যেমন কথাই আসে প্রথম ট্রানজিট, তাদের প্রথমেই কথা ট্রানজিট। আর ট্রানজিট তো এটা আরও সময় আছে, আমরা দিব, অবশ্যই দিব, কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে আমরা কি পাবো? এই সমস্ত অমীমাংসিত যে আমাদের জিনিসগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের স্বার্থ নিয়ে, সেটাকে তারা মীমাংসা করা উচিত। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তারপরে হয়তো ট্রানজিট বা যেই নামই আমরা অভিহিত করি না কেন এই চুক্তি সম্পাদন করা যেতে পারে। বা এছাড়া যে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে যে চুক্তিগুলো বা ছিটমহল দীর্ঘদিন ধরে, এগুলো সেই রেড ক্লিফ অ্যাওয়ার্ডের সময় থেকে অমীমাংসিতভাবে ঝুলে আছে। চুলচেরা বিশ্লেষণ এবং অর্থনৈতিক সমীক্ষা ছাড়া জনগণকে অন্ধকারে রেখে ট্রানজিটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। যে সমস্ত চুক্তি হবে, এই চুক্তিগুলো অবশ্যই আমাদের ওয়েবসাইটে যদি দিতে পারতো, তাহলে আমরা দেখতে পারলাম আছে যাদের মধ্যে জাতীয়তা বোধ আছে, তারা এটা চিন্তা করে। সুতরাং তাদের জন্য আমি মনে করি এই ওয়েবসাইটে যে সমস্ত চুক্তি হবে অবশ্যই ওয়েবসাইটে ছেড়ে দেওয়া উচিত। কোনো চুক্তি স্বাক্ষরিত হোক না কেন, এটা যদি ভারত সরকারও করে থাকে, ভারতের পার্লামেন্টে কিন্তু আলটিমেটলি র্যাটিফিকেশন সেগুলো যাবে এবং আমাদেরও সেটা রেসিপ্রোকেট করতে হবে। ইউনিল্যাটারালি আমরা আগভাগে সবকিছু করব না। ভারত এক পা ফেললে আমরাও এক পা ফেলবো, অর্থাৎ ভারত এক পা ফেললে আমরা 2 পা ফেলবো না। মনমোহনের বাংলাদেশ সফর নিয়ে বিরোধী দলের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই 2 ব্যক্তি। তবে ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সকল দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতেও সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে পলাতক নেতা কর্নেল গাদ্দাফি। লিবিয়াবাসীর জন্য এবারের ঈদ ছিল অন্য সব বছরের চেয়ে অন্যরকম। সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্ট। সাময়িকভাবে সব দুঃখ বেদনা ভুলে গিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল ঈদের জামাতে। লিবিয়াবাসীর জন্য এবারের ঈদ ছিল অন্য সব বছরের চেয়ে অন্য রকমের। অন্তরে সীমাহীন বেদনা থাকলেও দীর্ঘ স্বৈরশাসন থেকে মুক্তির আনন্দে সবাই ছিল উচ্ছল। It's great. It's the victory day. It's feast, Eid and victory day, both together. For the first time, we actually feel like it's Eid. Since 2007, I didn't feel Eid, but today, I feel Eid. Today, I feel victory. Today, I feel freedom. রাজধানী ত্রিপোলি জয় করে নিলেও এখনো শেষ হয়নি যুদ্ধ, নাগালের মধ্যে আসেনি পরিপূর্ণ বিজয়। লিবিয়ার ভেতরেই কোথাও আত্মগোপন করে আছে বিদ্রোহীদের প্রধান শত্রু 42 বছরের স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি। আত্মগোপনে থেকেই মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে গাদ্দাফির ছোট ছেলে সাদি গাদ্দাফি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলেও বড় ছেলে সাইফ আল ইসলাম আত্মসমর্পণ নয়, বরং বিদ্রোহীদের কঠোরভাবে প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার জন্য কমপক্ষে 20,000 সশস্ত্র সেনা এবং যুবক স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে তাদের সঙ্গে। এদিকে গাদ্দাফি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতি ওবেইদি এবং গাদ্দাফির আরেক ঘনিষ্ঠ সহযোগী আব্দুল্লাহ আল হিজাজিকে গ্রেপ্তার করেছে বিদ্রোহী বাহিনী। সেই সঙ্গে গাদ্দাফির জন্মস্থান সিরতে এখনও চলছে তুমুল লড়াই। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।